নিতু মাহবুবের ডায়েরি, লেখিকা ত্রিধারানিকা, পর্ব ৭। নিতু হাসিবদের ওখানে গেল। মাহবুব গেটের সামনেই দাঁড়িয়ে আছে, টিপটপ রেডি হয়ে। এই কয়েক ঘন্টায় আবার নতুন টি শার্ট, নতুন জিন্স, চোখে সানগ্লাসিং করেছেন নাকি? চেহারার গ্লো যেন রাতের চাইতেও বেশি। নিতু গাড়ির দরজা খুলে দিয়ে শান্ত স্বরে বলল, উঠুন। আমি এপাশে উঠবো না, ড্রাইভ করব। আপনার হাত ভালো না। অ্যাক্সিডেন্ট যদি করি, জনসভা ডেকে প্রেসের সামনে খালি গায়ে দাঁড় করিয়ে নিজের হাতে কান মলে দিস আমার। 4 পেগ নিয়েও হাইওয়েতে ড্রাইভ করেছি, কেউ টের পায়নি। আর হাতের এইটুখানি চামড়া উঠে যাওয়া দেখাবি না আমায়। নিতু আর তর্ক বাড়ালো না, ড্রাইভিং সিট ছেড়ে দিয়ে বসলো। মানুষটাকে কিছু কঠিন কথা বলা দরকার, এরকম করে তো চলতে পারে না। দিন দিন সব ছাড়িয়ে যাচ্ছেন, কথা আর কথা। এত কথা তো কথার দেশের মন্ত্রীও বলেন না। আপনার ট্রেনিং শেষ? বলেছিলেন তো 8 মাসের ট্রেনিং, 2 মাস কমে গেল। মিথ্যে বলেছিলেন কেন? বাকিরা সবাই জানে আপনার সত্যিটা, আমায় কেন মিথ্যে বলেন? মাহবুব মনে মনে বলল, তোকে আমার সবসময় মিথ্যে বলতে ইচ্ছে করে নিতু, সত্যি কথাগুলো কখনো বলতে ইচ্ছে করে না। এই যে তোর জন্য আমার দিনরাত বুকের ভেতর ইচ্ছে মরণ, তোর জন্য সবসময় আমার বুকের ভেতর টানা পড়েন, এসব কিচ্ছু বলতে ইচ্ছে করে না। সব সময় তোকে শক্ত কথা বলতে ইচ্ছে করে কথা দিয়ে তোকে আমি জখম করি, রক্তাক্ত করি, সেই রক্তে আবার নতুন করে ঘা করি। সেই ঘায়ে কষ্ট পেয়ে শুধু দিনরাত আমাকেই মাথায় রাখ। এই যে তোর মুখ দেখলেই সুখে আমার সমস্ত মন ভার হয়ে আসে। তোকে দেখতে আমার চোখে পৃথিবীর সেরা রূপবতী লাগে। এসব কিছু আমি তোকে কখনো বলবো না। রুবার বিয়ের আগে যে রাতে তুই আমায় প্রত্যাখ্যান করলি, তোর ওই অতটুকু বয়সে তোর চারিত্রিক কাঠিন্যে তোর প্রতি সম্মানে আমার মাথা নুয়ে এসেছিল। এরপরে আমি যতবার তোর চোখের দিকে তাকিয়েছি, ততবার গৌরবে আমার মাথা উঁচু হয়ে এসেছে যে আমি তোকে ভালোবেসেছি। দেশের বাইরে যেবার আমি আবার পাগলামোতে দিশেহারা হয়ে গিয়েছিলাম, সেবারও তুই আমায় সামলেছিলি। বারবার তুই আমায় সামলাসনি। এই যে পাগল আমি, অবাধ্য আমি, দুষ্টু, বর্বর আর অসভ্য আমি, কথা না শোনা শয়তান আমি, উচ্ছৃঙ্খল আমি, নিয়ম না মানা আমি, আমাকে তো তুই সামলাস। পৃথিবীর কেউ তো আমায় তোর মতো শাসন করতেই পারে না। তোর শাসনে, আধিপত্যে আমার সবসময় আত্মসমর্পণ করে থাকতে ইচ্ছে করে। এই যে আমি মুখে মুখে তোর সঙ্গে কথার তুবড়ি ছোটাই, ওসব আমার ফাঁকা বলিনি তু। আমার এই হাজার গরম কথা তোর ওই একবার ঠান্ডা চাহনির কাছে কত লক্ষবার যে হারে, তার হিসাব তো তুই জানিস না। এই যে তুই যখন ইউনিভার্সিটিতে ভর্তি হলি, টেনশনে আর বুকের কাঁপুনিতে প্রতিটা দিন কেটেছে আমার। কিশোরী তুই, তরুণী তুই, তোর বড় হওয়া সব কিছু নিয়ে সারাক্ষণ ভয় করেছে আমার। কখন তুই কার না কার প্রেমে পড়ে যাস। আমার প্রার্থনায়, আমার একান্ত কামনায় সবসময় কি চাইতাম জানিস? তোকে নয়, তুই নয়, তোর ভালোবাসা নয়, বরং চাইতাম তুই যাতে অন্য কারো প্রেমে না পড়িস। কারণ আমি জানি তুই অন্য কাউকে ভালো না বাসলে আমি তোকে দিয়ে আমার ভালোবাসিয়ে নিতে পারবো। আমি তোকে এত ভালোবাসি যে আমাকে তোর ভালোবাসা খরচ করে ভালোবাসতে হবে না, বরং আমার ভালোবাসার সমুদ্র থেকে এক ফোঁটা ছিটে এমনি অবজ্ঞায় আমার ওপর ফেললেই আমার সমস্ত জীবন কানায় কানায় পূর্ণ হয়ে যাবে ভালোবাসায়। এসব কিচ্ছু আমার তোকে বলতে ইচ্ছে করে না। এই যে কেমন করে তোকে আমি বিয়ে করতে রাজি করালাম, তাও আমি তোকে কোনোদিন বলবো না, কোনোদিন না। এই যে আমি তোর সঙ্গে সারাক্ষণ কথার মার প্যাসে জিততে চাই, কেন জানিস? আমি তো তোর কাছে আমার জীবনের সমস্ত বাজি হেরে হয়ে আছি সেই কবে থেকে। এখন তো সেই হারটা লুকোতে কথার গুটি ভুল চালে চালি, তোকে বারবার এ পথ সে পথ ঘোরাই, তুই যাতে পথের ভুলে আমার হেরে যাওয়া দেখতে না পাস। একটা ট্রেনিং টাইমে ডিউরেশন আপনি 2 মাস বাড়িয়ে বললেন, এত সোজা? তাও শুধু আমাকেই বললেন কেন? মাহবুব মুখ অন্ধকার করে বলল, আমি এসে তোর খুব অসুবিধা করে দিয়েছি মনে হচ্ছে। আমি বলিনি অসুবিধা করেছেন, আমি জিজ্ঞেস করছি সঠিক ইনফরমেশনটা আমায় কেন দেননি। তোকে ইনফরমেশন দিয়ে তবে দেশে আসতে হবে? দেশ কি তোর একার? এটা আমারও দেশ, আমার যখন খুশি তখন আসবো।
৩০ লক্ষ শহীদের রক্ত নিশ্চয়ই তোর একার তরে দেয়নি। আমার দেশের মাটি, আমি ওর গন্ধ নিতে যখন তখন আসতে পারি। নিতু ভেতর ভেতর একটা চরম দীর্ঘশ্বাস ফেলল। আগামী ৯ তারিখে তার জাপান যাওয়ার কথা ছিল। ভিসা টিকিট সব কনফার্ম করা হয়ে গেছে। অনেক কাঠখড় পুড়িয়ে নিতু ভিসা ম্যানেজ করেছে। কোথায় সে ভেবেছিল মানুষটাকে সারপ্রাইজ দেবে, না, মানুষটা তাকে প্রতি মুহূর্তে সারপ্রাইজ দিচ্ছে। দম বন্ধ হয়ে যাওয়া সব সারপ্রাইজ। এই সারপ্রাইজের ধকল নিতু যে ঠিক কিভাবে সামলাচ্ছে তা শুধু নিতুই জানে। এই যে এলেন, আপনার ছুটি কয়দিনের? কোনো ছুটি নেই, 1 উইক আমি থাকবো এখানে, তারপর আবার কামলা জীবন শুরু। অফিস থেকে বিশাল কোয়ার্টার দিয়েছে, হেল্প করার লোক দিয়েছে। বউ নিয়ে এসে থাকো ভাই, ছুটি কিসের আবার দরকার? তুই তো আর গিয়ে বরের সঙ্গে থাকবি না। আমাদের মধ্যে এই কথা কিন্তু আগেই হয়ে গিয়েছিল মাহবুব ভাই। সংসার করার ব্যাপারে আপনি নিজেই সবসময় বলেছেন, তুই তোদের বাড়ির সংসার দেখবি, আপনি বাকি সব সামলে নেবেন। সংসার আমাকে দেখাস? তুই আমাকে দেখাস? সংসারের যে জিনিস মেইন সেটাই কি ঘটে আমাদের মধ্যে? বল ঘটে? আমি এলাম, তোর তো কোনো নড়াচড়া নেই। কত ঘন্টা ধরে ধৈর্য ধরতে পারে একটা মানুষ বল? নেহাত আমি ভালো ছেলে বলে মন ঘুরিয়ে রাখছি, শরীর বারবার স্ট্যান্ড আপ হয়ে যাচ্ছে। আমি বলছি সিট ডাউন মাহবুব, সিট ডাউন মাহবুব। নিতু ঠোঁট কামড়ালো হতাশভাবে। মানুষটা আবার বোল্ট থিমে ঢুকে গেছে। নিতু কথাগুলো শুনছেই না, এমন করে কানে হেডফোন গুঁজলো। আসলে সে এখন কোনো গান শুনবে না, শুধু মাহবুব এখন যে কথাগুলো বলবে সেগুলো শুনে লজ্জায় মরে যাওয়া থেকে বাঁচার মিথ্যে বাহানা এটা। মাহবুব কথার ফাঁকে নিতুর দিকে তৃষ্ণার্ত চোখে তাকালো। গোলাপি টি শার্টের সঙ্গে ব্লু জিন্স পরে আছে, ঠিক টি শার্ট নয়, টপের মতো। একদিকে অফ শোল্ডার, কাঁধে ইনার আর স্টোন বসানো, স্ট্রিপটা ঝকমক করছে। এসব টপ কোথা থেকে কেনে সে? প্রতিটা লুক যেন রেড কার্পেটের জন্য। মাহবুব মনে মনে বলল, তোকে খুব মিষ্টি লাগছে নিতু, আম সন্দেশের থেকেও মিষ্টি। মনে হচ্ছে তোকে কামড় দিলেই এখন হুড়মুড়িয়ে রস বেয়ে পড়বে আমার গায়ে। তুই একটু হাতটা বাড়িয়ে আমায় ধর না নিতু, তোকে আদর করার জন্য আমি কেমন ছটফট করছি, তুই কি একটুও বুঝিস না? সবসময় মিনিস্টারদের মতো ভাব ধরে আছিস, চারপাশে অদৃশ্য বন্দুকধারী সিকিউরিটির দল, যেন তোর কাছে গেলেই গুলি করে মারবে আমায়। যখন বউ ছিলি না তখনও তোকে ছুতে এত ভয় করেনি আমার। কথায় কথায় এই সুতো ওই সুতোতে ছোঁয়া গেছে তোকে, কারণে অকারণে কাছে টেনেছি তোকে। তুই, তোর গন্ধ, তোর উপস্থিতির সব লোভ আমি কোনো না কোনোভাবে মিটিয়েছি। অথচ বিয়ের পর থেকে তোর দিকে সোজাসুজি তাকাতেই আমার ভয় লাগে নিতু। যতবার তোর চোখে চোখ পড়ে ততবার ভেতরে ভেতরে খুন হই আমি। আবেগে, অস্থিরতায় আর আদরে সব কিছু তোলপাড় হয় আমার। মনে হয় সমুদ্রের বিশাল পাকে পড়ে গেছি। যতবার বাঁচব বলে উপরে তাকাচ্ছি তত পাক বেশি শক্তিতে জেকে ধরছে আমায়, তলিয়ে দিচ্ছে অতলে। কি হলো, সামনে তাকান, এদিকে তো পথ নয় যে তাকিয়ে আছেন। মাহবুব মনে মনে বলল, আমার পথ তো তোর দিকেই নিতু, আমার আলটিমেট ডেস্টিনেশন তুই নিতু। হঠাৎই ব্রেক কষল মাহবুব। গাড়ি থামিয়ে দেওয়া নিয়ে নিতু কোনো প্রশ্ন করার সুযোগও পেল না। মাহবুব জড়িয়ে ধরল নিতুকে, ঠোঁটে ঠোঁট রাখলো পাগলের মতো। গাঢ় চুমুতে তুফানের মতো দখল করে নিল নিতুর প্রতিবাদকে। আর নিতু নিতু তখন জমানো আবেগে, অনুভবে, অপ্রত্যাশিত আদরে হতভম্ব। ততক্ষণে মাহবুব অবুঝের মতো, অবাধ্যের মতো, বেপরোয়ার মতো সব ছিনিয়ে নেওয়া অদম্য চেষ্টায় ডুবে গেছে গভীরভাবে। একদম ফেনিয়ে ওঠা ঝড়ের সমুদ্র যেমন কোনোভাবেই থামতে চায় না, ঠিক তেমনিভাবে নিতু শরীরটাকে মুঠোয় নিয়ে নেওয়ার চেষ্টা করলো প্রাণপণে। তাতে লাভ কিছু হলো না। হবে কি করে? ফেনিয়া ওঠা ঘূর্ণিঝড়ের সামনে টিকে থাকার শক্তি কি কারো আছে যে সে পারবে? নিতুর কানের পাশের চুলটা ফু দিয়ে সরিয়ে দিল মাহবুব। ফিসফিস করে বলল, গাড়ির পেছনের সিটে চল যাই, কাজ তুলে দিলে বাইরে থেকে দেখা যাবে না কিছু। বলতে বলতে নিতুর জিন্সের হুকটা মাহবুব খুলে ফেললো এক হাতেই। এত টাইট জিন্স পরিস কেন বলতো? এটা খুলতেই তো সব এনার্জি চলে যাবে আমার। নিতু দুম করে কিল বসিয়ে দিল মাহবুবের নাকে। ভারী স্বরে বলল, চুপচাপ বাড়ি চলুন। এমন করে বলছিস কেন? আমি তো। নিতুর গলার স্বর এবার পঞ্চমে বাজলো।
বলেছি না চুপচাপ বাড়ি চলুন, আমি কিন্তু আর রিপিট করব না কথাটা। মাহবুব নিজেকে গুটিয়ে নিল, নিজের হুকটা আটকে দিল জিন্সের। মিনিট খানেক সোজা বসে থেকে গাড়ি স্টার্ট করলো। তারপর বাকি পথটুকু দুজনে দুজনের মতো চুপচাপ, যেন অভিমান গলে যাওয়ার মতো কিছু হয়নি, যেন এক্ষুনি যা ঘটেছে তা পৃথিবীর বাইরে ঘটেছে। এই গাড়ির ভেতরে তো নয়, কিংবা ঘটনার মানুষ এই মাহবুব আর নিতু নয়। বাড়ির কাছাকাছি এসে নিতু ভীষণ শান্ত স্বরে জিজ্ঞেস করলো, আপনি সবাইকে নিয়ে কক্সবাজার বেড়াতে যাচ্ছেন? তোর অসুবিধা আছে? একটু আগেই তো বললেন ছুটি নেই, তাহলে বেড়াতে যাচ্ছেন কি করে? আপনি কি চাকরিটা একেবারে ছেড়ে দিতে চান? আমার চাকরি আমি ইচ্ছে হলে করব, ইচ্ছে না হলে ছেড়ে দেব। আমার চাকরি নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? গুড, আপনিও এটা মাথায় রাখবেন। আমার বর কিন্তু আমার ইচ্ছে হলে রাখবো, ইচ্ছে হলে ছেড়ে দেব। তুই আবার আমায় ডিভোর্সের হুমকি দিচ্ছিস? কি ভেবেছিস তোর হুমকিতে আমি বেড়ানো বাদ দিয়ে দেব? আমি যাব, সবাইকে নিয়ে বেড়াতে যাব, যা খুশি তাই করব। দে ডিভোর্স 100 বার, শুধু ছাড়বি বলে ভয় দেখাস। তোদের বাড়িতে বিয়ে করার আগে আমার ভেবে নেওয়া উচিত ছিল। তোরা কথায় কথায় লোকেদের চাবুক পেটা করিস। রক্তে তো তোদের রাজাদের অত্যাচারের গরম শুধু। পানের চুন খসতেও দিস না, পানে চুন লেপটে গেলেই শুলে চড়িয়ে দিস তোরা। মাহবুব গাড়ির দরজায় জোর একটা লাথি মারল। নিতু কঠিন স্বরে বলল, পায়ের জোর দেখাতে হলে নিজের গাড়িতে পায়ের জোর দেখাবেন। বাপের বাড়ির গাড়ির জন্য মরে যাচ্ছিস, আর বরের শরীরের গাড়ি যে সারাক্ষণ ব্যথা করছে সেই খেয়াল তো একদমই নেই। বরকে যে কথায় কথায় অদৃশ্য লাথি মারছিস। বাপের বাড়ির গাড়ির জন্য মরে যাচ্ছি না, অন্যের জিনিস বলে খারাপ লাগছে। আপনি নিজের গাড়ি সারাদিন ভাঙেন, আমি কিচ্ছু বলবো না। এখন চলুন, সবার সঙ্গে নাস্তা করবেন। নাস্তা করব মানে? তুই আমায় নাস্তা করাবি বলে নিয়ে এলি নিতু? বড় চাচা আপনাকে নিয়ে একসঙ্গে নাস্তা করবেন বলে অপেক্ষা করছেন। আপনি চলে যাওয়াতে বাড়ির সবার দানা পানি বন্ধ হয়ে গেছে। যান গিয়ে সবার হাঙার স্টেক ভাঙান। মাহবুব মনে মনে বলল, আর আমার স্টেক কে ভাঙবে রে নিতু? আমার শরীরে তোকে আদর করব বলে স্ট্রাইক চলছে, সেটা কে ভাঙাবে? নিতু ভেতরে যাওয়ার জন্য পা বাড়াতে মাহবুব নিতুর হাত ধরে টানলো। এক ঝটকায় নিজের বুকের কাছে নিয়ে এলো নিতুকে। জোর করে নিয়ে গেল লনের একদম শেষ মাথায়। ঘাসের মধ্যে চিত হয়ে শুয়ে এক টানে নিতুকে নিজের বুকের উপর শুয়ে দিল মাহবুব। দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরল নিজের সঙ্গে। আমি নাস্তা করতে আসিনি নিতু। মানে? মানে হলো তোদের সারা বাড়িতে সিসি ক্যামেরা, এজন্য এখানে নিয়ে এলাম। এ পাশে তো সেফ। মাহবুব নাকটাকে আলতো কামড় বসালো নিতুর। আচ্ছা, টপটা এত ফিটিং কেন পরেছিস বলতো? ভাঁজ ঘেমে গেছে, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কতবার বলেছি একটু যত্ন করে কাপড় পরবি নিতু। যা শুধু আমার জিনিস তা শুধু আমি দেখব, অন্য কেউ কেন দেখবে বলতো? ছাড়ুন। কোনো ছাড়াছাড়ি নেই। আচ্ছা, তোর কি সাইজ আরও বেড়েছে? চোখে লাগছে কেন এত? এসে থেকেই খালি ওতেই চোখ যাচ্ছে। নিতু তোতলাতে তোতলাতে বলল, এসব কি বলছেন? ছাড়ুন বলছি। মাহবুব নিতুকে আলতো করে শুয়ে দিল নিজের বিপরীতে। উপর থেকে আরও কাত হয়ে নিজের আয়ত্তে জড়িয়ে ধরল নিতুকে। ছাড়ার তো প্রশ্নই আসে না তোকে। বলেছিলাম না সকালবেলায় মাথা খারাপ হয়ে থাকে আমার, এখন তো সেটা চূড়ান্ত। মাহবুব এলোমেলোভাবে চুমু খেতে লাগলো নিতুকে। গাঢ় আর সাহসী স্পর্শে মুহূর্তেই দিশেহারা করে দিল নিতুকে। নিতু ভালো করেই জানে এই পাশটা বাড়ি থেকে সব থেকে নিরিবিলি জায়গা, বাইরে থেকেও দেখা যায় না। গার্ডেনের এই জোনটায় সব শ্যারো লাভিং প্ল্যান্ট, বাউন্ডারির সঙ্গে লাগোয়া উঁচু করে শেড দেওয়া। এখানে কাউকে খুন করে ফেললেও কেউ টের পাবে না। তাও নিতু বলল, কেউ এসে দেখলে মাহবুব ভাই, তুই ভালো করে জানিস এখানে কেউ আসবে না। মাহবুব নিতুর টপের হুকগুলো খুলে ফেলল চোখের পলকেই। সকালের কোমল সোনালি রোদ আর নিতুর শরীর সব যেন একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেল সেই ক্ষণে। আদরের তৃষ্ণা আর তৃষ্ণা মেটানো আদর দুইয়ে মিলে তুমুল যুদ্ধ বেঁধে গেল। কে জিতবে এই যুদ্ধে? নিতুর তখন শরীর মন অন্য ভুবনে। কিচ্ছুর ভয় করতে ইচ্ছে করছিল না তার, না কিচ্ছুর তোয়াক্কা। যে মনটা বলছিল এই খোলা আকাশের নিচে আদর কেন নিতু, তুমি তো এমন নও, তুমি তো অনেক রক্ষণশীল, সেই মনটাকেও বিরক্ত লাগছিল নিতুর। মনটার কোনো কথা শুনতে চাইছিলই না সে। মাহবুব আদরে গোঙাতে গোঙাতে বলল, কি একটা গান গাস না তুই? চাইলে আশকারা পাক বেঁচে থাকার কারণ।
একটু গেয়ে শোনো না। উফ, তুই তো আরো নরম হয়ে গেছিস রে নিতু। নিতু রাগ জেদ আর নিজের মতামতকে উপেক্ষা করার অভিমানটুকু সযত্নে একপাশে সরিয়ে চুপ করে থাকলো একদম। শরীরটা তো তারও আর মানছে না। মনের সঙ্গে শরীরের বিরোধিতায় শরীরে জিতল অবশেষে। মাহবুব হারিয়ে দিলই তাকে। অনেকটা কাবু করে কৌশলী যোদ্ধা যেমন করে অনেক শক্তিশালী যোদ্ধাকেও হারিয়ে দেয়, ঠিক তেমনি মাহবুবও পরাস্ত করল নিতুকে। নিতুর শরীরকে। মনটা সেই তেজেই রইল। নিতু কয়েকবার ফিসফিস করে বলল, এসব কিচ্ছু কিন্তু আমার মতে হচ্ছে না। একদমই না। আমার মতে হতে গেলে আমার পারমিশন লাগবে। এসব আমার আদর না। মুখের কথার সঙ্গে শরীরের ভাষা একদম মিল ছিল না নিতুর। শরীর তো নিতুর নিজের থেকেও বেশি হয়ে গিয়েছিল মাহবুবের। শরীর যেন বারবার চিৎকার করছিল শরীরের ভাষায়, এই আদর লাগবেই আমার, এই আদর অপরিহার্য আমার বেঁচে থাকার জন্য। তার জবাবে মাহবুবও ফিসফিস করে বলল, তোর মতে হোক, আমি চাইও না। আমার বউকে আমি রানীর মতো আদর করব। যা রানীর তা যে রাজ্যের আর কেউ পায় না, জানিসই তো, স্বয়ং রাজাও না। তারপর নিতু আর কথা বলেনি একটাও। মাহবুবের ছোঁয়ায় নিতুর শরীরে ওই ভোরবেলাতেই হাজার নক্ষত্র নেমে এসেছিল আনন্দের ঝর্ণা হয়ে। রাত নেমে এসেছিল সকালবেলাতেই। ভরা পূর্ণিমায় রূপালী আলোর রাত, যে আলোতে দিনের থেকে বেশি স্পষ্ট হয় অনুরাগ, সেই আলোর রাত। একপাশে রূপকথার গল্পে ভরা টলটলে জলের দিঘিতে গল্পের জলে বিশাল চাঁদের ছায়া। পৃথিবীর সমস্ত দেয়াল ভেঙে সেই চাঁদের ছায়ার সবটুকু মেখে গিয়েছিল নিতুর শরীরে। নিতু ভাসছিল গল্প ভরা দিঘির জলের ছায়ায়, চাঁদের ছায়ার ওপরে। আহারে, চাঁদে ভেসে যেতে বুঝি এত সুখ! আর মাহবুব, সে তো ছিলই না তখন এই ভুবনে। সুখের বহুমাত্রিক ভুবনে আয়োজন করে রাজসিংহাসন পেতে যেন রাজসভায় বসে সুখের সভাপতিত্ব করছিল পরম দাপটে আর মনোযোগে। যে সবাই সব সুখের দ্বন্দ্ব হয়, দ্বন্দ্ব যত কঠিন, শাস্তিতে সুখ তত বেশি। দ্বন্দ্ব শেষে, সুখের শেষে নিতু মুখ লুকিয়েছিল দুহাতে। মাহবুব ফিসফিস করে বলল, পায়ে ধরছি, এবার অন্তত পিলফিল খাস না, আমি মরে যাব নিতু। চলে আসার সময় আবার নিতুর হাত টেনে ধরল মাহবুব। আমি তো ভাবতেই পারছি না আমার ফিরে আসাটা এমন সারপ্রাইজিং হবে। তুই এত সুন্দর নিতু, পুরো একটা সুন্দরের রাজ্য তুই। নিতু হাতটা ছাড়িয়ে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ছুটতে ছুটতে যখন ঘরে এলো, সালমা জেকে ধরলেন নিতুকে। একা এলি যে, মাহবুব এলো না? তোর বড় চাচা তো বললেন নাস্তার আগে ছেলেটাকে ফিরিয়ে আনতে। হাত ছাড়ো মা, তিনি এসেছেন তো। তুই এমন ঘেমে নিয়ে একাকার হলে কি করে? তুই কি মেরেছিস মাহবুবকে? মাই গড নিতু, গায়ে হাত তোলাও শিখে গিয়েছিস তুই? নিতু কঠিন স্বরে বলল, মা, আর একটা কথাও যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, আমি তাকে সত্যি সত্যি মারবো। সালমা চেঁচামেচি শুরু করলেন খুব। শাহিদা সামলাকে কঠিন স্বরে বকে ধমকে থামালেন। নিতু নিজের ঘরে এসে হাঁপ ছাড়ল। সমস্ত শরীর থরথর করে কাঁপছে তার। যা সে স্বপ্নেও ভাবতে পারে না তাই করে এসেছে সে। এই সত্যি তো স্বপ্নের থেকেও বেশি অবিশ্বাস্য, বেশি অভাবনীয়। মাহবুব বাড়ি আসতেই আবার নতুন করে হট্টগোল শুরু হলো। আবার আনন্দ উৎসব হইচই। সবার মধ্যে যেন প্রাণ ফিরে এলো। সবাই প্যাকিং করো, গুছিয়ে ফেলো। ইথির বর রাকিবও চলে এসেছে এর মধ্যে। নাস্তার টেবিলে মাহবুবকে দেখা গেল পরনে সাদা টি শার্ট আর মাথায় নীল তোয়ালেতে চুল মুছছে বেশ আয়েশ করে। ইস, গোসল করেছেন, যেটা সবাইকে দেখাতে হচ্ছে। কই, নিতু তো গোসল সেরেছে, কাউকে তো বুঝতেই দেয়নি কিছু। ডায়ারে চুল শুকিয়ে তারপরে নেমেছে। মাহবুব নিতুকে দেখে চোখ টিপল। নিতু এত কেঁপে উঠল তাতে, চোখে মুখে দুষ্টু হাসি, জিতে যাওয়া হাসি। ইস, হাসলেও মানুষটাকে এত সুন্দর কেন দেখায়? এত বেশি সুন্দর হওয়ার কি দরকার ছিল? বেড়াতে যাওয়া নিয়ে আফরোজা মহা খুশি। নিতুকে ডেকে বললেন, কতদিন পর এমন ফ্যামিলি ট্যুর হচ্ছে। জানোনি তো, মাহবুব এই পরিবারের আনন্দের কেন্দ্রবিন্দু হয়ে গেছে। ছেলেটা নিজেও হয়তো জানে না সেটা। কেবল বাঁধনহারা হিসেব ছাড়া ভালোবাসে সকলকে। ছেলেটার ভেতরটাই শুধু সবাইকে নিয়ে খুশি থাকার হাহাকার। আল্লাপাক এত বড় একটা মন দিয়েছে ছেলেটাকে শুধু ভালোবাসার জন্য। আমি ঠিক করেছি কি জানো, ট্যুর শেষে আমরা আগে চলে আসব। তোমরা আরও 2 দিন থাকবে। তুমি একটা দারুণ প্ল্যান করে ফেলো তো বাকি 2 দিনের জন্য। তবে মাহবুবকে এখনই সেটা বলো না কিন্তু।
নিতু আফরোজাকে সরাসরি কিছু বলল না। সে কিছুতেই বেড়াতে যাবে না, তার প্ল্যানের কোথাও নিতু ছিল না। এত সব প্ল্যান, এত সব আয়োজন সব তিনি নিজে একা করেছেন। তাকে একটা শিক্ষা দেওয়া দরকার। সব কিছুর লাগাম আর কতদিন এরকম ছেড়ে রাখা যায়? কতদিন? সবই তো তারই হবে। নিতুর হাতে আর রইলটা কি? বিদেশ যাওয়ার পর দুটো শর্ত নিতু তার জন্য ছেড়েছে। প্রথমত, নিতুকে তুই করে বলা অ্যালাউড করেছে। দ্বিতীয়ত, মাহবুবকে এখনও সে ভাই বলে ডাকছে। মাহবুব নিতুকে বলেছে, তোর ভাই তো আর আসল ভাই না, এটা হলো অন্য ভাই, ওই যে রসগোল্লা টাইপ ব্যাপার। এখন মনে হচ্ছে সে একটু লাগাম ছাড়াই ভুল হয়েছে। মানুষটা কমপ্লিট হাতছাড়া হয়ে গেছে। শুধু কি তাই, আকারে ইঙ্গিতে বারবার তিনি বোঝাচ্ছেন তিনি নিরীহ আর নীতি হিংস্র। নাস্তার পর নিতু ঘরে এসে অনেকক্ষণ অপেক্ষা করলো মাহবুবের জন্য। মাহবুব এলো না ঘরে। নিতুও ডাকলো না, ডাকবেই বা কেন? সব কিছুর জন্য তো একবার অন্তত নিতুকে সরি বলা দরকার। সকালের ব্যাপারেই সব মিটে গেল নাকি? রাগের জায়গায় তো রাগ রয়েই গেল। অপেক্ষা করতে করতে নিতু কখন যে ঘুমিয়ে পড়লো। ঘুম ভেঙেই নিতু শুনলো মাহবুব মাকে নিয়ে ডক্টরের কাছে গেছে, ফিরতে দুপুর হবে। নিতু শুধু একটা মেসেজ করলো শাহিদাকে, কোনো দরকার হলে ফোন করো ফুফু। মেসেজের রিপ্লাই এলো অত্যন্ত বিশাল শক্তিতে ধেয়ে আসা ঘূর্ণিঝড়ের মতো। নিতু, আমি তোর বরকে মেরে যদি হাত পা খোড়া করে দিই, তুই আমায় ক্ষমা করে দিস মা। তোর ফুফুর যদি কোনোদিন ক্ষমতা হয়, তোকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেব, শুধু এই বিয়ের জন্য। মেসেজ পড়েই নিতু খুব হাসলো। একমাত্র ফুপুই যিনি নিতুকে মন থেকে বুঝতে পারেন, নিজের ছেলেকে তো চেনে না হাড়ে হাড়ে।